নতুন ভোরের সূচনা। পরপর ৩টা দিন সূর্যের কোনো দেখা নেই। শিকদার বাড়িতে আজ আবারও উৎসবের আমেজ। শিকদার বাড়ির ২ ছেলে মেয়ে বিয়ে। শিকদার বাড়ির ছোট মেয়ের সাথে শিকদার বাড়ির আরেক মেয়ের মনিরা বেগমের পুত্র মাশরাফির সাথে। বাড়িতে কোনো সাজসজ্জা নেই। প্রতিটা মানুষের মাঝে আনন্দ ধরা দিলেও সে আনন্দ ছুঁতে পারেনি বাড়ির দেওয়ালগুলোকে। ঘরোয়া আয়োজনের মাধ্যমে শুভ কাজ সেরে ফেলতে চায় তারা। দোতলার বারান্দায় বাগানমুখী হয়ে একটা মানব ছায়া মূর্তি কফি মগ হাতে বাগানের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। নজর বাগানের নির্দিষ্ট স্থানের দিকে থাকলেও মস্তিষ্কে করছে অন্য কিছু। মানুষ পটেই ভাসছে বিগত দিনের স্মৃতি। হাসি খুশিতে পূর্ণ একটা বাড়ি, একটা মেয়ে যার হাসিতে মেতে থাকতো পুরো শেখ ভিলা। বাবার সাথে আহ্লাদ, মায়ের মিশে মিশে শাসন আর ভাইয়ের সাথে খুনসুটি করে দিন পার হয়ে যেত। আস্তে আস্তে সবটা হারিয়ে যায় ইটের দেওয়ালগুলোর মাঝে। বহুদিন ধরে সেই হাসিটা আর শোনা যায় না। সেই হাসির সাথে সাথে হারিয়ে গেছে বাড়ির অন্য সদস্যের হাসি। পুরো বাড়িটা এখন নিষ্প্রাণ হয়ে আছে। প্রয়োজন ছাড়া কারো কথা হয় না। এক জায়গায় বসে আড্ডা দেওয়া হয় না। একজন অন্যজনের চোখে এড়িয়ে চলে যেন ব্যথা লুকানোর ক্ষুদ্র প্রাস। সেই নিষ্পাপ বাড়িটাতে আজ আবারও লোকজনের কোলাহলের শব্দ ভেসে আসছে। হাঁড়ি পাতিলের টুংটাং শব্দ। বাড়ির একমাত্র ছেলের আজ বিয়ে। একটি সংবাদ বাড়ির মানুষগুলোকে আবার প্রাণ ফিরিয়ে দিয়েছে যেন। মাহিরার কবরের দিকে তাকিয়ে আছে মাশরাফি। হয়তো নীরবে 2 ভাই বোনের মাঝে চলছে নীরব আলাপ। মাশরাফির চোখ দুটো ভিজে উঠেছে বেশ অনেকক্ষণ আগেই। বাঁধ ভেঙেছে, তবে সেদিকে তার খেয়াল নেই। সারাহ আজ ভীষণ নার্ভাস। বিয়ে কথা মনে পড়লেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তার উপর তো ভাবি বোনদের দুষ্ট দুষ্ট মুখের ভাব আর চোখে মারা খোসাগুলো সে বেশ ভালোই বুঝতে পারছে। সকাল থেকে ঘরের মধ্যে বসে আছে। ওই বদমাশগুলোর সামনে সে যাবে না। কথাবার্তা কোনো লাগাম নেই। কখন কার সামনে বেফাস কিছু বলে তার ইজ্জতের দফা রফা করে দিবে ঠিক নেই। সে যে ছোট বোন, তাদের এই খেয়ালটুকু নেই তাদের। 11টার দিকে মেকআপ আর্টিস্ট চলে আসে সারাহকে সাজাতে। দরজায় কড়া নাড়ায় শব্দ, ধ্যান ভঙ্গ হয়। দরজায় তাকিয়ে কপাল কুঁচকে আসে বদের দল। একসাথে সাথে একজন অপরিচিত মেয়ে দাঁড়িয়ে আছে। সারাহ বুঝে এই মেকআপ আর্টিস্ট তাকে সাজাতে এসেছে। ইশতিয়াক, রামিম ও রওনাক মিলে বসার ঘরে ছোটোখাটো করে স্টেজ সাজাচ্ছে। যতই ওরা বলুক এখন কিছু করবে না, পরে করবে, তা বললে কি হয়? বিয়ে 10 বার করলেও প্রথমবারের অনুভূতি থাকে ভিন্ন। তাই তারা মিলে বাড়ির বসার ঘরেই ছোট্ট একটা আয়োজন করছে। দুপুরের পরপরই শেখ বাড়ির লোকজনের আগমন ঘটে। তারা হাতে গোনা 12 জন এসেছে। মাশরাফির মা বাবা, চাচা চাচি, 2 ফুপু, ফুফাতো ভাই বোন আর 2 জন বন্ধু। মাশরাফির পরনে অফ হোয়াইট হালকা সুতার কাজের পাঞ্জাবি, তার উপর কোটি, মাথায় টুপি। সিমসাম বর যাকে বলে। বরযাত্রী এলে তাদের বসার জায়গা করে দেয় এবং তাদের সামনে দেওয়া হয় পানি ও হালকা নাস্তা। অন্যদিকে সারাহর শ্বাস শেষ। সোনালি রঙের জরি কাজের হালকা পাতলা একটা লেহেঙ্গা। গহনা বলতে হাতে 2টি মোটা বালা, গলায় একটা ভারী নেকলেস, কানে দুল আর টিকলি, মুখে হালকা মেকআপের ছোঁয়া। মাথার উপর লাল দোপাট্টা। দোপাট্টাটা মাশরাফি নিজ পছন্দে কিনেছে। ইতিমধ্যে কাজে এসে উপস্থিত হয়েছে। মেয়েকে আনার জন্য তারা দিচ্ছে। রাবেয়া ও সিরাত 2 জন মিলে সারাহকে নিয়ে আসে বসার ঘরে। তাদের উপস্থিতি টের পেয়ে সকলের দৃষ্টি সেদিকে যায়। মাশরাফিও একবার তাকায়, পরক্ষণে আবার দৃষ্টি ঘুরিয়ে আনে। সারাহকে এনে বসানো হয় মাশরাফির এক পাশে। অন্য পাশে বসা মাশরাফির বড় ফুপু। সারাহকে হুইল চেয়ারে আসতে দেখে মাশরাফির 2 ফুপু কপাল কুঁচকে নেয়।
মোনাওয়ার সাহেব তাদের আগেই জানিয়েছেন সারাহর পায়ের সমস্যা কথা। পাশে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা শুনেছিল ভাইপোর হবু স্ত্রীর পায়ের কথা, কিন্তু ভেবেছিল হয়তো খুঁড়িয়ে হাঁটে বা পা টেনে, কিন্তু এ তো একেবারে পঙ্গু। বড় ফুপি কিছু বলতে নিবে এমন সময় পাশে বসা মাশরাফি আড়ালে তার হাত চেপে থামিয়ে দেয়, চোখের ইশারায় চুপ থাকতে বলে। ভাইপোর এমন আচরণে মনে মনে বেজায় চটে যায় বড় ফুপু। ভেতরে ভেতরে ফুসলেও চুপচাপ দেখে যায় সব। সকল নিয়মকানুন শেষে কাজে এগিয়ে আসে সারাহর দিকে। কনের উদ্দেশ্যে বললেন, আপনি কি মনোয়ার শেখের পুত্র শেখ মাশরাফি সাহেবকে নগদ 5,50,000 টাকা দেনমোহরে বিবাহ করিতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। সারাহর হাত পা থরথর করে কাঁপছে। আশেপাশে কাউকে খুঁজে আরাফাত শিকদার পাশেই দাঁড়িয়ে আছে। মেয়ের কাঁধে এক হাত দূর থেকে এগিয়ে আসছে সায়রা বেগম, চোখ তাল ছলছল। এগিয়ে এসে সোফার পেছন দিক থেকে মেয়ের কাঁধে হাত রাখে। সারাহ মাথা পিছনে ফিরে মাকে দেখে অসহায় দৃষ্টিতে তাকায়। সায়রা চোখ দ্বারা আশ্বস্ত করে। কাজী পুন্ডায় তারা দেয় একই কথা পুনরাবৃত্তি করে। পাশে থাকা মাশরাফি এক হাত আলগোছে সারাহর হাতে মাঝে জড়িয়ে নেয়। আপনি কি স্বেচ্ছায় কোনো প্রকার চাপ সৃষ্টিপূর্বক মনোয়ার শেখের পুত্র শেখ মাশরাফি সাহেবকে নগদ 5,50,000 টাকা দেনমোহরে বিবাহ করিতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। সারাহ মাশরাফির হাতটা শক্ত করে চেপে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ কবুল। এরপর কাজী মাশরাফির দিকে ঘুরে তার উদ্দেশ্যে বলে, আপনি কি স্বেচ্ছায় কোনো প্রকার চাপ সৃষ্টিপূর্বক আরাফাত শিকদারের ছোট্ট কন্যা সারাহ শিকদারকে নগদ 5,50,000 টাকা দেনমোহরে বিবাহ করিতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। মাশরাফির সময় ব্যয় করে না, চোখ বন্ধ করে একবার ছোট্ট বোনটার মুখ স্মরণ করে এক শ্বাসে 3 বার বলে আলহামদুলিল্লাহ কবুল। বল কনের স্বাক্ষর ও সাক্ষীদের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে বিবাহ সম্পন্ন করে কাজী ঘোষণা দেয়, সাক্ষীদের উপস্থিতিতে ইসলামী শরীয়তের সকল বিধি বিধান মেনে আপনাদের বিবাহ সম্পন্ন হলো। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। সকলের মুখে চওড়া হাসি ফুটে ওঠে। অন্যদিকে তাদের থেকে বেশ অনেকখানি দূরত্বে দাঁড়িয়ে আছে সিরাত। সে ছলছল নয়নের সামনের দিকে তাকিয়ে আছে, চোখের পলক পড়ছে না। তার চোখের সামনে ভাসছে মায়ের বাড়িয়ে দেওয়া বর্ষার হাতটা। সে সময় সে সারাহর পিছনেই দাঁড়িয়েছিল। সারাহ যখন এদিক সেদিক খুঁজছিল আর এর পরই যখন সায়রা বেগম ছলছল নয়নে এগিয়ে আসে, কাঁধে ভরসার হাতটা রাখে, সবটাই সে দেখেছে। তার থেকে বেশ কিছুটা দূরে দাঁড়ানো নাহিলের চোখে পড়ে মায়ের ভেজা চোখ জোড়া। সে অন্যদের থেকে সরে মায়ের কাছে এগিয়ে যায়। সে যেতে যেতে সিরাত সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়, নাহিলও পিছু পিছু যায়। তাদের পুরোটা সময় ধরে পর্যবেক্ষণ করে আরও একজোড়া চোখ। প্রাণপ্রিয় স্ত্রীর চোখের পানি, নাহিলের মায়ের প্রতি উদ্বিগ্ন মনোভাব, সবটাই সে দেখছে। একবার এগোতে চেয়েও ফিরে আসে। নিজের ঘরে গিয়ে বিছানার এক কোণে গিয়ে বসে। তার চোখে এখন আর পানি নেই, সেখানে কেবল এক রাশ অসহায়িত ভাগ্যের প্রতি ক্ষোভ। প্রতিটা মানুষের জন্যই হৃদয়ে নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকে। একজন মানুষ কখনোই অন্য আরেকজনের অভাব পূরণ করতে পারে না। সেই ফাঁকা জায়গাটা আজীবন ফাঁকাই থেকে যায়। তেমন এত ভালোবাসা, এত আদর যত্ন তার নির্দিষ্ট মানুষটার অভাব পূরণ করতে পারেনি। তাই তো আজ চোখের সামনে ওই দৃশ্য দেখে নিজেকে সামলে নিতে পারেনি। সেদিন তারও বিয়ে হয়েছিল, তবু দু চোখও মায়ের ভরসার হাতটা খুঁজছিল, কিন্তু সেদিন সে ওই দূরত্বটুকু খুঁজিয়ে এগিয়ে আসেনি। মায়ের জায়গায় মা তুল্য চাচির হাতটা ঠাঁই পেয়েছিল। সে ভেবেছিল আজকের মতো একটা দিনে অন্তত তার মা এগিয়ে আসবে,
কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে সে ঠাঁই দিয়েছিল। কিন্তু আজ ছোট মেয়ের টানে ঠিকই এগিয়ে গিয়েছিল। সেও তো তার গর্ভজাত সন্তান, তবে তার প্রতি এত অবহেলা কেন? মনের মাঝে বাজতে থাকে কথাগুলো। পুনরায় উত্তরহীনভাবে তার দিকে ফিরে আসে। নাইল ধীর পায়ে ঘরে প্রবেশ করে এত সময় দরজার বাইরেই দাঁড়িয়েছিল। মনের মাঝে সংশয় ছিল যাবে কি না, তবে এখন মনে হচ্ছে মায়ের এখন কাউকে দরকার। সিরাত খাটের পাশে টেবিলে মাথা নিচু করে বসে আছে। ধ্যানে মগ্ন থাকা সিরাত তার আগমন টের পায় না। নাইল তার পাশে গিয়ে দাঁড়িয়ে সংকোচ ভরা হাতটা এগিয়ে মাথায় রাখে। সিরাত চমকে উঠে তাকায় সেদিকে। নাইল থতমত খেয়ে যায়, তবুও স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে। সিরাত নাইলকে দেখে নিজেকে সামলে নিয়ে বলে, তুমি এখানে কি করছো? নিচে সবার সাথে গিয়ে আনন্দ করো। তুমি এখানে কেন? আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছ পাজি ছেলে। হই হুল্লোড়ে মাথা ব্যথা করছিল, তাই চলে এসেছি। নাহিল বিজ্ঞের ন্যায় মাথা নেড়ে কপাল কুঁচকে তাকায় বলে, তুমি কাঁদছিলে কেন তাহলে? মাথা ব্যথায় কেউ কাঁদে? কখন কাঁদলাম আবার? আমি দেখেছি তোমার চোখে পানি ছিল। তুমি সারাহু ফুপি আর দিদাকে দেখে কাঁদছিলে, তাই না? ভাবছিলে তোমার মা কেন তোমাকে সারাহু ফুপির মতো আদর করে না, এই জন্যই কাঁদছিলে। সিরাত হাঁ করে তাকিয়ে থাকে ছেলের দিকে। এক আঙ্গুল সমান ছেলেটা কেমন গড়গড় করে বলে দিচ্ছে তার মনের খবর। তবু একটু সামলে বলে, তেমন কিছু না, এমনি সারাও পুপি চলে যাবে তো, তাই মন খারাপ করেছিলাম। নাইল তার কথাই তার গা ঘেঁষে পাশে বসে কাঁদে। হাত রেখে বলে, বাবা ঠিকই বলে তোমাকে দিয়ে মিথ্যাটা হয় না। বাদ দাও, এখন ফটাফট বলে ফেলো তো দেখি তোমার সমস্যার সমাধান দিতে পারে কি না। সিরাত কপাল কুঁচকে বলে, খুব বেশি বুঝদার হয়ে গেছো। কিছু হয়নি, তুমি শুধু শুধু চিন্তিত হয়ে পড়ছো। তুমি যাও, আমি একটু পরেই চলে আসব। একদম মিথ্যা বলবে না। তুমি নিজেই কিন্তু আমাকে মিথ্যা বলতে নিষেধ করো, তাহলে এখন তুমি কেন মিথ্যে বলছো? আমি কিন্তু বুঝতে পারি কখন তুমি মিথ্যা বলো আর কখন সত্যি বলো। তাই বলো, আমি যা বলেছি তাই কি ঠিক? এসব ছাড়ো। নিচে কি সবাই খেতে বসেছে? জানি না, আমি দেখিনি। তোমাকে যা জিজ্ঞেস করেছি তাই বলো। কথা ঘুরানোর চেষ্টা করো না। সিরাত বুঝে নেয় এই ছেলে নাসর বান্দা, আজ তার পিছু ছাড়বে না। কি হলো বলো? সে দীর্ঘশ্বাস ছেলে বলে, তোমার মা কি তোমাকে আদর করে ভালোবাসে? নাহিল একটু ভাবুক হয়ে পড়ে একটু সময় নিয়ে বলে, আমার মা তো আমাকে অনেক অনেক আদর করে ভালোবাসে। কেন আমার মা আমাকে আদর করে না, ভালোবাসে না? সবসময় আমার থেকে দূরে দূরে থাকে। সে শুধু আমার ছোট্ট বোনকেই ভালোবাসে। সেটা তো তুমিও জানো, আমিও জানি এবং সবাই জানে। এখন সেটা ভেবে কষ্ট পাচ্ছ কেন? আচ্ছা ভাবো, তোমার একটা ভাই বা বোন আসলো, তারপর তোমার মা তোমাকে ভালোবাসা বাদ দিয়ে শুধু তাকেই ভালোবাসে, তাকেই আদর করে আর তোমাকে সবসময় বকাঝকা করে। এমন একটা সময় যখন তাকে তুমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছো, তখন তাকে তুমি দেখেছো, সে শুনেও তোমার কাছে আসেনি। কিন্তু অন্যদিকে তোমার বোন বা ভাই যখন ব্যথা পেয়ে তাকে ডাকলো, তখন সে ঠিকই গেল। তখন তোমার কেমন লাগবে? নাইল শিলাতের কথা শুনে তার দিকে তাকিয়ে থাকে। কি বলা উচিত সে জানে না। ছোট্ট মনে নাহিল তখন উত্তর দেয়, তুমি তো জানো সে তোমাকে ভালোবাসে না, তুমি কেন ডাকবে? তোমাকে যারা ভালোবাসে তাকে ডাকবে। আমি ভালোবাসি, বাবা ভালোবাসে, তুমি আমাদের ডাকবে। আমি তো তোমাকে সবার চেয়ে বেশি ভালোবাসি। তুমি আমাকে রেখে কেন দিদাকে ডেকেছো? আমি তো একটা উদাহরণ দিয়েছি শুধু। এমন পরিস্থিতিতে তুমি কি করতে? কিছুই করতাম না। আমি তো জানি সে আসবে না, তাই ডাকবও না। যদি আশেপাশে কেউ না থাকে তখন নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করব এবং নিজের ওষুধ লাগিয়ে ব্যথা সারাবো। সিরাত হেসে নাহিলের মাথার চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিয়ে বলে, তুমি তো সাহসী শক্তিশালী ছেলে, আমি তো সাহসী না, আবার শক্তিশালীও না।
সিরাতের মুখটা স্মাইল হয়ে আসে। নাহিল উঠে দাঁড়ায়। সে সিরাতের সামনে সোজাসুজি দাঁড়িয়ে তার মাথা টেনে এনে তার বুকের সাথে মিশিয়ে নেয়। সে উচ্চতায় কম হওয়ায় একটু সমস্যা হয়, তবে সিরাত ছেলের মনোভাব বুঝে সে নিজের মাথা নিচু করে মিশে রয়। নাহিল মাথায় হাত বুলাতে বুলাতে বলে, তোমার শক্তিশালী ছেলে আছে না, তুমি সবসময় আমার সাথে সাথে থাকবে, একটা সময় তুমিও শক্তিশালী হয়ে যাবে, তুমি আর কখনো এই জন্য কাঁদবে না। আমি আছি না, আমি সবসময় তোমাকে ভালোবাসবো। নতুন ভাই বোন থাকলেও ভালোবাসবো, তুমি কখনো কষ্ট পাবে না। আর তোমাকে কাঁদতে দেখলে আমারও কান্না পায়। এরপর যদি দেখি কাঁদছো, বাবাকে বলে অনেক বকা খাওয়াবো, আমিও বকে দেব তোমাকে, তাই নাকি? কিন্তু বকলে তো আরও কান্না পাবে। কম কম করে বকে দেব, আর বকা খেয়ে কাঁদলে সমস্যা নেই, কিন্তু তারপরও কখনো এসব ভেবে কাঁদবে না। কেউ না ভালোবাসলেও আমি আর বাবা তো ভালোবাসি। তুমি ভালোবাসো বুঝলাম, বাবা কই ভালোবাসি, সে তো খালি ধমক দেয়। বাবা যখন আমাকে বকে, আমি যখন বাবাকে জড়িয়ে ধরে একটু একটু কান্না করি, বাবার সাথে কথা বলি না, তখন বাবা বলে যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি বকে। এই জন্য দেখো না, বাবা আমাকে আর তোমাকেই শুধু বকে, কারণ আমাদের বেশি ভালোবাসি। আচ্ছা বুঝলাম, নাহিল বাবু তো অনেক কিছু জানে। আর কি কি জানো শুনি, আমাকে একটু বলো, আমি তো এত কিছু জানি না। মায়ের প্রশংসায় নাহিল একটু লজ্জা পায়। সে তো তার মন খারাপ দূর করতে এসব বলেছে, তাই বলে তাকে ছোট্ট বাচ্চাদের মতো এসব বলবে? মুখের ওপর প্রশংসা করলে লজ্জা লাগে না বুঝি তার? সে তার কথা কোনো জবাব দেয় না। সেরা তো আর কিছু বলে না, চুপচাপ করে পড়ে রয় ছোট্ট বুকটার মধ্যে। বুকটা ছোট হলেও এক বুকে তার জন্য ভালোবাসার অভাব নেই। নাহিলের মুখে তার মাকে নিয়ে কখনো কোনো কথা শুনিনি, কখনো ছেলেটা মায়ের কথা তোলেও নি, না তাদের বিয়ের পরে না আগে। দরজার পাশ থেকে ছায়ামূর্তিটা সরে যায়, তার মুখে চওড়া হাসি দেখা যায়। ছেলে তার দায়িত্ব পালন করে দিয়েছে। সে সিঁড়ি বেয়ে নিচে নামে আসে, আবার নাহিল যাওয়ার পরপরই সেও কি মনে করে পিছু নিয়েছিল। পুরো সময়টা দরজার পাশ থেকে সবটা পর্যবেক্ষণ করে। এরপর যেমন নীরবে এসেছিল তেমন নীরবে সরে যায়। পড়ে রয় কেবল তারা দুজন। টেবিলে সকলকে খাবার দেওয়া হয়েছে। সারাদিনের ধকলে মিথিলার শরীরটা খারাপ লাগছে, মাছ মাংসের গন্ধে তার শরীর গোলাচ্ছে, তাই তাকে বিশ্রাম করতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সকলকে খেতে দিয়ে রামিম একটা প্লেটে করে সাদা বাবুর সবজি নিয়ে আসে, কেননা মাছ মাংসের গন্ধ মিথিলা এই মুহূর্তে সহ্য করতে পারছে না। ঘরে প্রবেশ করে দেখে মিথিলা একটা পাতলা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। রামিম এগিয়ে গিয়ে বিছানার পাশে টেবিলে প্লেটটা রেখে তার বাহু ঝাঁকিয়ে ডাকে। মিথিলা তার ডাকে ঘুরে তাকায়, তার চোখে মুখে ক্লান্তি। খাবে না, বিকেল হয়ে এসেছে প্রায়, এখন খেতে ইচ্ছে করছে না। খেয়েছো সেই 10টা-11টার দিকে, এভাবে এত সময় না খেয়ে থাকলে শরীর ঠিক থাকবে? রেখে দাও, পরে খেয়ে নেব। না, এখনই খাবে, উঠে বসো, আমি খাইয়ে দিচ্ছি, সবজি আর সাদা ভাত এনেছি। মিথিলা কোনো কথা বলে না, উঠে বসে হেডবোর্ডে হেলান দেয়। রামিম হাত ধুয়ে এসে তার সামনে বসে ভাত মুখে মুখে তুলে দেয়। মিথিলা তার দিকে তাকিয়ে থেকে খাবার মুখে নেয়। খাওয়ার মাঝামাঝি সময় এসে মিথিলা বলে, এত আদর যত্ন কি শুধু এই বাচ্চাটার জন্য? রামিম তার কথার অর্থ অনুধাবন করতে পারে না। মানে না, বহুদিন যাবৎ তো এমন যত্ন পাইনি, তাই জানতে চাইলাম। আসলে সারাদিনের কর্মব্যস্ততায় তোমার তো সুযোগ হয়ে ওঠে না বইয়ের দিকে নজর দেওয়ার, তাই বললাম। রামিমের কপাল কুঁচকে আসে, বলে, এসব কী ধরনের কথা? এখন কেনই বা তুলছো এসব? তুমি ভালো করে জানো আমি ঠিক কতটা বিজি থাকি। সেটাই তো বললাম, সবার বেলা সময় হলেও আমার জন্য 24 ঘন্টার 5টা মিনিট সময় হয় না খেয়েছি কিনা, কেমন আছি ওটুকু জানার জন্য।
এখন তো ঠিকই সময় হয় ঘন্টার ঘন্টায় খেয়েছে কিনা, শরীর ঠিক আছে কিনা এইসব জানার জন্য। আচ্ছা বাদ দাও সেসব কথা, খাওয়া ছেলে খাওয়াও। রামিম কিছু সময় স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থেকে পুনরায় মুখে খাবার তুলে দেয়। খাওয়া শেষে মুখ ধুয়ে প্লেট নিয়ে বেরিয়ে আসে। মিথিলা ততক্ষণে পুনরায় কম্বল মুড়ি দিয়েছে। রামিম যেতে গিয়েও আবার ফিরে আসে দরজা থেকে ভেতরে শুয়ে থাকা বউয়ের দিকে তাকায়। আসলেই তো কতগুলো দিন হয়ে গেল মেয়েটার সাথে এক জায়গায় বসে 10টা মিনিট ভালো মন্দ কথা হয় না। সকাল থেকে রাত পর্যন্ত মেয়েটা তার পরিবারের জন্য খেটে মরছে, একদিনও সময় করে জানা হয়নি সে খেয়েছে কিনা, সে ভালো আছে কিনা। সংসারে যা তা কলে তাকে চাবি দেওয়া কাঠের পুতুল বানিয়ে দিয়েছে, আর সেও সেই অনুভূতিহীন কাঠের পুতুল মনে করে সংসার করে আসছে। সংসার যত পুরনো হয় ততই কি মনের দূরত্ব বাড়ে, নাকি কেবল তাদের ক্ষেত্রেই এমন? সন্ধ্যার পূর্বে সারাহকে নিয়ে যাবে তারা। সারাহর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে গাড়িতে তোলা হচ্ছে। সারাহ সমানে কেঁদে চলছে, কখনো মা, কখনো বাবা, আবার কখনো ভাই বোনকে ধরে কাঁদছে। মাশরাফি থেকে থেকে বিরক্ত হচ্ছে, মানে এত কাদার কি আছে, যাচ্ছে তো কাছের ফুপুর বাড়ি, যখন ইচ্ছে আসতে পারবে। মানা যায় যে বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি চলেই যাবে, তাই কাঁদছে। তাই বলে এমন মরা কান্না জুড়ে দেওয়া কি আছে? তারা কি তাকে নিয়ে পাচার করে দিচ্ছে? একটা সময় পর কান্নার প্রবল শেষ হয়। সারাহর জ্ঞান হারিয়েছে, এই সুযোগে তাকে গাড়িতে তোলা হয়। পাশে বসা মনিরা বেগম এক হাতে জড়িয়ে ধরে রেখেছে। আরাফাত শিকদার মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিয়ে আড়ালে চলে গেছে। ছোট্ট মেয়েটা তার বড় আদরের। এত বড় একটা দুর্ঘটনার পর মেয়েকে কাজ ছাড়া করতে চায়নি, কিন্তু সৃষ্টিকর্তা তাদের জন্য উত্তম কিছু ভেবে রেখেছেন। তাই তো মেয়েটাকে পুত্রতুল্য মাশরাফির হাতে তুলে দিয়েছে। রামিম এগিয়ে আসে মাশরাফির দিকে, তার এক হাত মুঠোয় পুরে বলে, ভাই আমার ছোট্ট বোনটাকে তোর হাতে তুলে দিলাম, আজ থেকে ওর ভালো মন্দ সব দেখার দায়িত্ব তোর। আমি ওর চোখে কখনো পানি দেখতে চাই না, কোনো অভিযোগ শুনতে চাই না। তোর ভরসাতেই তোর হাতে তুলে দিলাম। যদি কখনো মনে হয় আর রাখা সম্ভব না, তখন আমার সহি সালামতে ফিরিয়ে দিয়ে যাস। আজ থেকে ওর জিম্মাদার তুই, ওর হাসির কারণও তুই, ওর চোখের পানির কারণও তুই। কখনো অযত্ন করিস না। মাশরাফি তার এক হাত রাখে রামিমের হাতের উপর, চোখ দ্বারা আশ্বস্ত করে। সপ্তাহ দূরে দাঁড়ানো মিথিলা সবকিছু দেখলো, সবটাই শুনে আর মনে মনে বলে, ভাই হিসেবে নিঃসন্দেহে তুমি সেরা, ছেলে হিসেবে তোমার তুলনা হয় না, বাবা হিসেবেও একজন আদর্শ বাবা হবে। তবে স্বামী হিসেবে সেই স্থান ত্যাগ করে মাশরাফিদের গাড়ি শিকদার বাড়ির আঙ্গিনা ত্যাগ করে। একে একে সকলে ঘরে উঠে সবার মন ভার। রাতের খাওয়া দাওয়া কোনো রকমে করে যে যার ঘরে চলে যায়। রাত 12:30, সবাই গভীর ঘুমে মগ্ন। আজ ঘরের ভেতরে দৃশ্য ভিন্ন। প্রতি রাত রনক সিরাতের বুকের উপরে থাকলেও আজ সিরাত ঠাঁই নিয়েছে রনকের বুকে। গভীর রাতে ফোনে পরপর আসা নোটিফিকেশনের শব্দ সিরাতে ঘুম ভেঙে যায়। হাতটা ফোনটা হাতে তুলে নেয়। ফোনটা রনকের। একটা অপরিচিত নাম্বার থেকে একের পর এক মেসেজ আসছে। ফোনের পাসওয়ার্ড তার জানা। ফোনে লক করে প্রবেশ করে হোয়াটসঅ্যাপে। চোখের সামনে যে দেখে তার দেখে একবার রনকের দিকে তো আর একবার ফোনের স্ক্রিনের দিকে তাকায়। গল্প সমাপ্তির প্রণয়। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।